সালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিংয়ের আরেকটি টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিকটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন সার্জিক্যাল নার্সিং। তো আমরা এই টপিকটা সম্পর্কে একদম বিস্তারিত পড়াশোনা করব, কারণ এখান থেকে আমাদের বর্তমানে যে সিলেবাস, বর্তমানে যে কারিকুলাম, নার্সিং লাইসেন্স পরীক্ষা, বর্তমানে যে চাকরি পরীক্ষাগুলো, বিভিন্ন আইসিডিডিআরবি, তারপরে বাংলাদেশ মেডিকেল, এগুলো জায়গার চাকরি পরীক্ষাগুলোতে খুব ডিটেলস প্রশ্ন আসছে, খুব গভীর থেকে প্রশ্ন আসছে। সো আমাদেরকে আসলে এখন থেকে পড়াশোনাগুলো খুব ডিটেলসে করতে হবে। তো আমরা চলো শুরু করি আজকের টপিক, পেপটিক আলসার ডিজিজ। এটা এখান থেকে আমরা আসলে অনেক কিছু পড়বো। এখান থেকে আসলে কি কি পড়বো এই বিষয়টা যদি আমি তোমাদেরকে একটু বলে নিই। প্রথমে হোয়াট ইজ পেপটিক আলসার ডিজিজ, দেন কমন সাইটস, তারপরে আমরা পড়বো হচ্ছে এখানে কেন হয়, হোয়াট ইজ দ্য এটিওলজি আর কজ অফ পেপটিক আলসার ডিজিজ। দেন আমরা পড়বো হচ্ছে ইনভেস্টিগেশন, দেন আমরা হচ্ছে পড়বো ম্যানেজমেন্ট, দেন নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড মেডিকেল আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এই বিষয়টুকু আমরা পড়বো। তবে হ্যাঁ, এখান থেকে বেশ কিছু জিনিস আসবে, যে জিনিসগুলো আমরা খুব ডিটেলসে পড়ার চেষ্টা করব, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ আসবে এবং এটা রিলেটেড অন্যান্য যে সাবজেক্ট টপিকগুলো আসবে সেখানেও আমাদের কাজে লাগবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ এর ডেফিনেশন অফ পেপটিক আলসার ডিজিজ। সো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেপটিক আলসার ডিজিজে এখানে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পেপটিক আলসার ডিজিজ, রাইট। তাহলে পেপটিক আলসার ডিজিজের ডেফিনেশন হচ্ছে, দ্য পেপটিক আলসার আর দ্য অ্যাকিউট অর ক্রনিক, মোস্ট অফেন এ সলিটারি লেশন দ্যাট অকার্স ইন মেনি পোর্শন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট exposed to aggressive action of acid peptic juices, রাইট। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন। আমি যদি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, সেটা হচ্ছে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। এখানে দেখো, প্রথমে আমরা জানি যে আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা স্টোমাক, রাইট। এটা হচ্ছে আমাদের স্টোমাক, এটা হচ্ছে আমাদের স্টোমাক। তো স্টোমাকের মধ্যে অনেকগুলো জায়গা, আমাদের স্টোমাকের মধ্যে যে লেয়ারগুলো থাকে সেই লেয়ারের মধ্যে আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা থাকে, রাইট, মিউকোজাল লেয়ার থাকে। তো আমাদের এইখান থেকে যে এক ধরনের একটা সেল থাকে, যে সেলটার নাম, আমাদের পাকস্থলীতে একটা সেল থাকে, যে সেলটার নাম হচ্ছে প্যারাইটাল সেল, রাইট, রাইট, প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেল থেকে কি কি রিলিজ হয়? অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের যে খাবারটা এদিক দিয়ে আমাদের পাকস্থলীতে আসে, স্টমাকে আসে, সেই খাবারটা ডাইজেস্ট হয়। এটা হচ্ছে আমাদের HCl এর কাজ, রাইট। এটা হচ্ছে নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রসেস। তো যদি কোনো কারণে আমাদের ডেফিনেশনে বলছে, যদি কোনো কারণে কি হয়, অ্যাকিউট অর ক্রনিক হতে পারে, অর্থাৎ 3 মাসের বেশি সময় ধরে অনেক পেশেন্টের পেপটিক আলসার থাকতে পারে। মোস্ট অফ ইন সলিটারি, একটা ক্ষত থাকতে পারে পেটের ভিতরে। আমাদের ছবিতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা থাকতে পারে, অথবা এখানে একটা থাকতে পারে, অথবা মাল্টিপল থাকতে পারে। হ্যাঁ, মোস্ট অফ ইন সলিটারি, অর্থাৎ মোস্ট অফ ইন দেখা যায় যে একটাই পাওয়া যায়। এক্ষেত্রে খুব মানে এক্সেপশন কিছু ডিজিজেস আছে, যেমন জলিঞ্জার এলিনসন সিনড্রোম, এই ধরনের কিছু সিনড্রোমের ক্ষেত্রে আমরা মাল্টিপল দেখতে পারবো, তবে মোস্ট অফ দ্য কেসেস আমরা সলিটারি বা একটা দেখতে পারবো। লেশন দ্যাট অকার ইন এনি পোর্শন অফ দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে, অর্থাৎ আমাদের মুখ থেকে, আমাদের যে ডিউডেনাম থেকে আছে, ডিউডেনাম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, রেকটাম পর্যন্ত, যে কোনো জায়গার মধ্যে যদি কোনো প্রকার আলসার হয়, সেটাকেই আমরা পেপটিক আলসার ডিজিজ বলতে পারবো। তবে হ্যাঁ, আলসারেশনটা হতে হবে কি দিয়ে? অ্যাগ্রেসিভ অ্যাকশন অফ অ্যাসিড পেপটিক জুস দিয়ে হইতে হবে। অ্যাসিড পেপটিক জুস দিয়ে যদি কোনো কারণে আলসার হয়, সেটাকে আমরা পেপটিক আলসার ডিজিজ বলে থাকবো, ঠিক আছে। ওকে, তাহলে ডেফিনেশনটা আমি আরেকবার বলছি। পেপটিক আলসার আর অ্যাকিউট অর ক্রনিক, মোস্ট অফেন দ্য সলিটারি লেশন অ্যান্ড দ্যাট অকার ইন এনি পোর্শন অফ দ্য gastrointestinal tract exposed to aggressive action of acid peptic juices, রাইট। ওকে, এটুকু ডান। এরপরে আমরা আসবো এখানে ইম্পর্টেন্ট একটা টপিক অংশ, যেটা হচ্ছে কমন সাইটস অফ পেপটিক আলসার। কমন সাইটস অফ পেপটিক আলসার। ওকে, কমন সাইটস অফ পেপটিক আলসারের মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হলো ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ডিউডেনামটা কি? ডিউডেনাম কোনটা? দেখো এখানে আমাদের, যদিও ডিউডেনামের এখানে আমাদের এটা হচ্ছে স্টোমাক, রাইট।
এটা হচ্ছে আমাদের স্টোমাক, এই জায়গাটা হচ্ছে আমাদের স্টোমাক। তো স্টোমাকের পরে এই যে জায়গাটা থাকবে, এই জায়গাটা হচ্ছে ডিওডেনাম, রাইট? এই যে ডিওডেনাম, এই ডিওডেনামের মধ্যে তিনটা অংশে ভাগ করা যায়। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এবং এটা হচ্ছে থার্ড পার্ট। তাহলে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তো আমরা যদি ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম হচ্ছে এটার জন্য, আলসারের জন্য একটা কমন সাইট, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম। 2 নাম্বার হলো স্টোমাক। 2 নাম্বার হচ্ছে স্টোমাক। স্টোমাকের মধ্যে ইউজুয়ালি অ্যান্ট্রাম, আমাদের স্টোমাকের যে অ্যান্ট্রাম অংশটা রয়েছে সেই অ্যান্ট্রাম অংশের মধ্যে হতে পারে। আমাদের এই স্টোমাকের, এই যে পুরো স্টোমাকটার মধ্যে যে অ্যান্ট্রাম অংশটা রয়েছে, অ্যান্ট্রাম অংশের মধ্যে আমাদের কি হতে পারে, পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এরপরে হতে পারে আর কোথায়, সেটা হচ্ছে লোয়ার ইসোফেগাস। কোথায় হতে পারে? লোয়ার ইসোফেগাস। এই যে এখানে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা লোয়ার ইসোফেগাসের মধ্যে আমাদের হতে পারে। তারপরে 4 নাম্বার হচ্ছে উইদিন দ্য মার্জিন অফ গ্যাস্ট্রোজেজিনোস্টোমি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা জিনিস, যে এখানে উইদিন দ্য, এখানে আমরা এখানে আরেকটা 4 নাম্বার হলো, সেটা হচ্ছে উইদিন দ্য মার্জিনস অফ গ্যাস্ট্রোজেজিনোস্টোমি, রাইট? উইদিন দ্য মার্জিন অফ গ্যাস্ট্রোজেজিনোস্টোমি, রাইট? তো এখানে আমরা গ্যাস্ট্রো, 4 নাম্বার হলো উইদিন দ্য মার্জিন অফ গ্যাস্ট্রোজেজিনোস্টোমি, রাইট? তো উইদিন দ্য মার্জিন অফ গ্যাস্ট্রোজেজিনোস্টোমিটা কি? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি, এটা বুঝতে হবে। এটা বুঝতে গেলে আমি, এখানে একটা ছবি দেয়া আছে, এখানে ছবি দেয়া আছে যে স্টোমাকের সাথে, লেটস সি, যে এই যে স্টোমাক, এই স্টোমাকের সাথে আমরা আমাদের ইন্টেস্টাইন যেটা আছে, ইন্টেস্টাইনের হচ্ছে আমাদের ইলিয়াম অংশটাকে আমরা স্টোমাকের সাথে কানেক্টেড করে দিয়েছি, রাইট? এটা স্টোমাকের সাথে আমরা কি করে দিয়েছি? কানেক্টেড করে দিয়েছি সেলাই করে। ওকে, আচ্ছা, এটা কি, এটা এর কি জিনিস অ্যাকচুয়ালি? দেখো, তা আমি জিনিসটাকে একটু রিমুভ করি। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমি বলি যে আমাদের যে স্টোমাক রয়েছে, আমাদের এই যে এটা হচ্ছে আমাদের স্টোমাক, এই স্টোমাকের মধ্যে, এটা হচ্ছে আমাদের স্টোমাক। তো স্টোমাকের মধ্যে পরে এই জায়গাটা হচ্ছে ডিওডেনাম। তো ডিওডেনামের মধ্যে কোনো কারণে যদি আমাদের এটা ব্লক, কথার কথা, কোনো কারণে ব্লক হয়ে গেছে, ঠিক আছে? কোনো কারণে ব্লক হয়ে গেছে, সেটা অনেক কারণে ব্লক হতে পারে। কী কারণে ব্লক হতে পারে এখানে? যেমন হচ্ছে যে, আচ্ছা, কী কী কারণে ব্লক হতে পারে এখানে? সেটা হলো যে বারবার এই জায়গাটার মধ্যে বারবার এখানে আলসার হয়েছে, তাই তো? এই জায়গার মধ্যে আলসার হয়ে গেছে। একটা জায়গার মধ্যে যখন আমাদের আলসার হয়, সেই জায়গাটা ধীরে ধীরে কী হয়ে যায়? ন্যারো হয়ে যায়। অর্থাৎ যদি ডিওডেনামের মধ্যে আলসার হয়ে যায়, ডিওডেনামে যে রাস্তাটা আছে, যে পাসাজটা আছে, এই পাসাজটা কী হবে? ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে, রাইট? তো এটা যদি একটা পাসাজ যদি এত বড় থেকে থাকে এবং সেটা যদি ধীরে ধীরে চিকন হয়ে যায়, কথার কথা এটা বড় সাইজ ছিল, এখান থেকে এটা হচ্ছে চিকন হয়ে গেছে, তাহলে আগে যে পরিমাণ খাবার এই রাস্তা দিয়ে যেত, সেই খাবারটা কিন্তু এই রাস্তা দিয়ে আর আগের মতো যাবে না, রাইট? তখন ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এটাকে কনস্ট্রিকশন বলতে পারি আমরা, ঠিক আছে? এ কারণে হতে পারে। আবার কথার কথা, আমাদের এই যে এইখানে যদি কার্সিনোমা দেখা যায়, এখানে কি হতে পারে? এখানে যদি কার্সিনোমা দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই রাস্তাটা ব্লকেজ হয়ে যেতে পারে, বা চিকন হয়ে যেতে পারে, বা খাবার এদিক দিয়ে আর বাইপাস হবে না। আবার দেখা যাচ্ছে যে ডিওডেনাল যদি ক্যান্সার ইন দ্য ডিওডেনাম, ক্যান্সার ইন দ্য স্টোমাকের এই জায়গাটা, অথবা আশেপাশের যে আমাদের প্যানক্রিয়াসের মধ্যে যদি ক্যান্সার হয়, লিভারে যদি ক্যান্সার হয়, এমন একটা অবস্থা, যে অবস্থাটার কারণে এই জায়গা দিয়ে খাবার বাইপাস করা, অর্থাৎ ডিওডেনামের ভিতর দিয়ে খাবার নিয়ে যাওয়া, এটা আসলে পসিবল হচ্ছে না। তখন আমাদেরকে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট হিসেবে আমরা তখন কি করতে পারি? আমাদের যে স্টোমাকটা রয়েছে, এই স্টোমাকের আমাদের যে স্টোমাকটা রয়েছে,
এই স্টোমাকটা, কথার কথা এটা হচ্ছে আমাদের স্টোমাক, এবং এটা হচ্ছে ডিওডেনাম, রাইট। ডিওডেনাম কোনো কারণে হয়তো এখানে হচ্ছে আমাদের ব্লকেজ হয়ে গেছে, একটা ন্যারো হয়ে গেছে আমাদের। এরপর তাহলে ডিওডেনামের পরে এখন আসলে কি করতে পারি, এখানে কোনো কারণে এদিক দিয়ে কি হচ্ছে না, আর খাবার এদিক দিয়ে আর যাচ্ছে না। তো খাবার যদি এদিক দিয়ে না যায় তাহলে আমাদেরকে তো খাবারটা বাইপাস করতেই হবে, রাইট। তখন আমরা কি করি, আমাদের এই যে এখান থেকে শুরু হয় কি ইলিয়াম, ডিওডেনামের পরে ইলিয়াম, তাহলে কথার কথা এই জায়গাটা হচ্ছে ইলিয়াম। ইলিয়ামের কোনো একটা অংশ আমরা স্টমাকের সাথে অ্যানাস্টোমোসিস করে দিব, অর্থাৎ এদিক থেকে এখানে কি করব, আমরা কানেক্টেড করে দিব, এখানে গিয়ে আমরা কানেক্টেড করে দিব। তো যদি এখানে আমরা এভাবে অ্যানাস্টোমোসিস করে দিই, কানেক্টেড করে দিই, তখন কি হয়, এই দিক দিয়ে খাবারগুলো এই দিক দিয়ে বাইপাস হোক আর না হোক, আমাদের খাবারটা তখন কি হয়, এই দিক দিয়ে বাইপাস হয়ে জেজুনাম, সরি এটা হচ্ছে জেজুনাম, আমি এটা বুঝছি, এটা হচ্ছে কি জেজুনাম, রাইট। ডিওডেনামের পরে এটা হচ্ছে ডিওডেনাম, এটা হচ্ছে জেজুনাম, রাইট। তা ডিওডেনামের পরে যে জেজুনাম আসে, সেই জেজুনামের একটা অংশ আমরা স্টমাকের সাথে ডাইরেক্টলি কানেক্টেড করে দিই। এই জায়গাটার এই অপারেশনটার নাম হচ্ছে, বা এই অবস্থাটার নাম হচ্ছে গ্যাস্ট্রো জেজুনোস্টমি, রাইট। তো এই জায়গাটা হচ্ছে গ্যাস্ট্রো জেজুনোস্টমি, এখানে যেটা আমরা বললাম। তো গ্যাস্ট্রোজেজুনোস্টমি করলে কি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে উইদিন দ্য মার্জিন অফ এ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। অর্থাৎ আমি যদি এই ছবিটার মধ্যে তোমাদেরকে একটু ভালো করে দেখাই, সেটা হচ্ছে লেটস সি, এই যেখানে যে গ্যাস্ট্রোজেজুনোস্টমির যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে আমাদের সেলাইয়ের যে জায়গাটা স্টিচ যেখানে দেওয়া হয়েছে, এটার ভিতরের যে জায়গাটা আছে, কথার কথা এই জায়গায় একটা স্টিচ পড়ছে, তাই তো। যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলোতে সেলাইয়ের জায়গা, যেখানে মাথাগুলো বের হয়ে আছে, এই জায়গাগুলোতে আলসার হতে পারে, রাইট। এই অবস্থাটাকে বলা হয় উইদিন দ্য মার্জিন হবে গ্যাস্ট্রোজেজুনোস্টমি। এরপরে দ্য থ্রো আউট দ্য জিআইটি জোলিঞ্জার এলিনসন সিনড্রোম, রাইট। এখানে আমরা জোলিঞ্জার এলিনসন সিনড্রোমের বেশ কিছু এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি। জোলিঞ্জার এলিনসন সিনড্রোমটা কি? জোলিঞ্জার এলিনসন সিনড্রোমটা হচ্ছে যদি কোনো কারণে আমাদের এই ডিওডেনাম অথবা এর সাথে জড়িত যে আমাদের এখানে এর সাথে যে প্যানক্রিয়াস আছে, এই প্যানক্রিয়াস অথবা ডিওডেনামের মধ্যে যদি এক ধরনের ক্যান্সার ডেভেলপ করে, যে ক্যান্সারটার নাম হচ্ছে গ্যাস্ট্রিনোমা, ঠিক আছে। এই গ্যাস্ট্রিনোমা, আমরা যদি কোনো শব্দের শেষে এই ধরনের কোনো শব্দ দেখতে পারি, তাহলে বুঝতে হবে যে এটা ক্যান্সার বা টিউমার সেল। তো গ্যাস্ট্রিনোমা যদি ডেভেলপ করে কোথায়, ডিওডেনামের মধ্যে, তাহলে আমি জোলিঞ্জার এলিনসন সিনড্রোমের মধ্যে একটা জিনিস আমরা এখানে লিখতে হবে, সেটা হলো কি, এখানে একটা জিনিস হচ্ছে গ্যাস্ট্রিনোমা হবে, রাইট। গ্যাস্ট্রিনোমা হবে। তো গ্যাস্ট্রিনোমা হওয়ার পরে সেই গ্যাস্ট্রিনোমা থেকে কি হবে, গ্যাস্ট্রিনোমা মানে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ করতে পারে। আমরা জানি যে আমাদের যে HCl আছে, আমাদের পেটের মধ্যে যে HCl রয়েছে, HCl হরমোন, অ্যাসিডটা, সেটা একটা অ্যাসিডের প্রভাবে, একটা হরমোনের প্রভাবে বের হয়। এই যে HCl যে অ্যাসিডটা আছে, HClটা নিঃসরণ হয় কিসের কারণে, গ্যাস্ট্রিন, GASTRIN, গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোনের কাজ কি? এই গ্যাস্ট্রিন হরমোনের কাজটা হলো যে, আমি একটু ফ্রেশ করে লিখে দিই তোমাদেরকে। আমাদের পেটের মধ্যে এক ধরনের একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। আমাদের এই গ্যাস্ট্রিন হরমোনটা নিঃসৃত হয়, আমাদের পেট থেকে রিলিজ হয়। গ্যাস্ট্রিন হরমোন রিলিজ হওয়ার কারণে আমাদের অ্যাকচুয়ালি কি হয়, গ্যাস্ট্রিক জুস রিলিজ। তাহলে গ্যাস্ট্রিন হরমোন কি করে, এটা গ্যাস্ট্রিক জুস রিলিজ করে, স্টিমুলেশন অফ গ্যাস্ট্রিক, এই যে প্লাস চিহ্ন মানে স্টিমুলেশন। তাহলে গ্যাস্ট্রিক হরমোন গ্যাস্ট্রিক জুসকে রিলিজ করায়, রাইট। ওকে, তো এরপরে কি হয়, গ্যাস্ট্রিক জুসটার মধ্যে আসলে কন্টেন্ট কি থাকে, গ্যাস্ট্রিক জুসের মূল কন্টেন্টই হচ্ছে কি হয়, HCl থাকে। তাহলে HCl যদি নিঃসৃত হয়, তাহলে তোমার মূলত আমাদের টার্গেট হলো কি, HCl। তাহলে গ্যাস্ট্রিন হরমোন কিসের সাথে জড়িত, সরাসরি HCl নিঃসরণের সাথে। HCl
রিলিজের সাথে জড়িত। আচ্ছা, এখন আসলে সমস্যাটা হয় কোথায়? তার মানে যত বেশি গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত হবে তাহলে তত বেশি HCl রিলিজ হবে, রাইট? গ্যাস্ট্রিন হরমোন যত বেশি রিলিজ হবে তোমার HCl তত বেশি রিলিজ হবে। তো আমাদের যে গ্যাস্ট্রিনোমাটা আছে, গ্যাস্ট্রিনোমাটা অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য রিলিজ অফ HCl, ইনক্রিজ দ্য রিলিজ অফ HCl। আমাদের যে প্যারাইটাল সেল আছে সেই প্যারাইটাল সেল থেকে কি করে? HClটা রিলিজ করতে সাহায্য করে, বেশি করে রিলিজ করে। তাহলে যত বেশি গ্যাস্ট্রিনোমা কি করে? ইনক্রিজ দ্য রিলিজ অফ HCl। কেন? কারণ হলো এই গ্যাস্ট্রিন হরমোনকে কি করে? ইনক্রিজ করে দেয়। গ্যাস্ট্রিন হরমোন রিলিজকে কি করে দেয়? ইনক্রিজ করে দেয়। তাহলে গ্যাস্ট্রিন হরমোন যদি রিলিজকে ইনক্রিজ করে তাহলে আলটিমেটলি কি হবে? রিলিজ অফ HCl হবে। তো রিলিজ অফ HCl হইলে কি হবে? এটা অ্যাকচুয়ালি আমাদের যদি প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে আমাদের পেটের মধ্যে রিলিজ হয় তাহলে মিউকোজাল লেয়ার ডিগ্রেডেশন হবে, বা এটাকে আমরা ইরোশন বলতে পারি। ঠিক আছে? ইরোশন মানে ক্ষয়প্রাপ্ত হবে। আমাদের যে পেটের আমাদের যে স্টোমাক আছে সেই স্টোমাকের যে আমাদের যে স্টোমাক আছে স্টোমাকের যে মিউকাস লেয়ার আছে মিউকাস লেয়ারটা কি হবে? ডিগ্রেডেশন হবে। আচ্ছা, খুব ভালো। তাহলে এখন এটা যদি ইরোশন হয় তাহলে বা ক্ষয় হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায় আমাদের গ্যাস্ট্রিক লেয়ারটা, তাহলে আমাদের এই জায়গার মধ্যে আলসার ডেভেলপ করবে। তাহলে আসলে মূল বিষয়টা আমাদের কী ছিল? মূল বিষয়টা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিনোমা ডেভেলপ করা। গ্যাস্ট্রিনোমা যত বেশি ডেভেলপ করবে তত বেশি কি হবে? HCl বের হবে এবং তত বেশি মিউকোজাল লেয়ার ডিগ্রেডেশন দেখা দিবে। তাহলে আসলে এখানে হয়টা কি? আমাদের এই ছবিতে তোমরা একটু ভালো করে দেখো যে এই জায়গায় আমাদের ডিউডেনামের কাছে অথবা আমাদের এই প্যানক্রিয়াসের মধ্যে আমাদের যে একটা গ্যাস্ট্রিনোমা বা এই ধরনের টিউমার সেল ডেভেলপ করে, যে টিউমার সেলটা অ্যাকচুয়ালি এইখানে আমাদের ডিউডেনামের মধ্যে বা ডিউডেনামের জেজুনামের মধ্যে অথবা ক্ষেত্র বিশেষে আমাদের স্টমাকের মধ্যে কি করে? বেশি পরিমাণে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ করে, যার কারণে এই জায়গায় HCl কি হয়? বেশি হয়ে যায়। HCl বেশি হলে তখন কি হয়? আমাদের অনেকগুলো জায়গায় আলসার ডেভেলপ করে। এই যে অনেকগুলো জায়গায় বিশেষ করে আমাদের স্টমাক, ডিউডেনাম, জেজুনাম এই জায়গাগুলোতে বেশি পরিমাণে আলসার ডেভেলপ করা, খুব বেশি পরিমাণে ছড়িয়ে যাওয়ার এই আলসার ডেভেলপ করার এই অবস্থাটাকে আমরা বলছি জোলিঞ্জার-এলিনসন সিনড্রোম। ওকে, তাহলে জোলিঞ্জার-এলিনসন সিনড্রোম হচ্ছে এক্সেস অফ রিলিজ অফ HCl causes the excess release of due to the excess release of gastrin hormone due to the gastrinoma, so that increases of HCl causes the erosion of the mucosal layer of stomach, duodenum or jejunum, that causes the Zollinger-Ellison syndrome, অর্থাৎ একদম ল্যাসারেটেড পেপটিক আলসার। এই অবস্থাটাকে আমরা জোলিঞ্জার-এলিনসন সিনড্রোম বলছি। এরপরে আমরা 6 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে উইদিন দ্য অ্যাডজাসেন্ট টু দ্য মিকেলস ডাইভার্টিকুলাম দ্যাট কন্টেইনস একটোপিক গ্যাস্ট্রিক মিউকোজা। এটা কোথায় হয়, কি হয়? আমরা এটাকে খুব সহজে বুঝতে পারবো মিকেলস ডাইভার্টিকুলাম কি জিনিস। ডাইভার্টিকুলাম মানে হচ্ছে কথা এটা একটা লাইন, এই লাইনটা ছিল, এই লাইনটার মধ্যে কোনো এক জায়গায়, এই জায়গায় কথার কথা একটা এরকম পাউচের মতো সৃষ্টি করবে। ঠিক আছে? এটা একটা পাউচের মতো সৃষ্টি করবে। তখন কি হবে? এই পাউচটাকে অ্যাকচুয়ালি ডাইভার্টিকুলাম বলে। তো মিকেলস ডাইভার্টিকুলামটা কি? মিকেলস ডাইভার্টিকুলাম হচ্ছে বিশেষ করে আমাদের যে স্টমাক, আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, বিশেষ করে আমাদের যে ইলিয়াম, সেই ইলিয়ামের কোনো এক জায়গায় মূলত এরকম একটা ইলিয়ামের প্রাচীরে একটা লেয়ার দেখা যায়, এরকম একটা থলের মতো দেখা যায়। এই থলেটা অ্যাকচুয়ালি সমস্যাটা কি করে? আমরা জানি যে আমাদের স্টমাক রয়েছে, আমাদের এই স্টমাকের মধ্যে কি থাকে? আমাদের মিউকাস লেয়ার থাকে, এবং এই যে মিউকাস লেয়ার, এখানে নানা ধরনের সেল থাকে, গ্যাস্ট্রিন হরমোন রিলিজ করা HCl, প্যারাইটাল সেল থাকে, যে সেলগুলো HCl নিঃসরণ করে। এটা খুবই নর্মাল, ন্যাচারাল আমাদের এই স্টমাকের ক্ষেত্রে।
এবং এটাকে প্রিভেন্ট করে মিউকাস লেয়ারটা। এই সিএলটা মিউকাস মেমব্রেনের কারণে আমাদের সরাসরি আমাদের স্টমাকের লেয়ারটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, নষ্ট করতে পারে না। কিন্তু আমাদের এই সেম মেকানিজমটা কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে নেই। আমাদের স্টমাকের মধ্যে থাকলেও আমাদের কোথায় নাই, আমাদের যে ইলিয়াম জেজুনাম এগুলোর মধ্যে আমাদের কিন্তু মিউকাস লেয়ারটা ওই পরিমাণ নেই যে পরিমাণ হচ্ছে আমাদের থিকনেসটা আমাদের স্টমাকে রয়েছে। তাহলে কি হবে? তাহলে কোনো কারণে যদি অ্যাসিড আমাদের ইলিয়ামে চলে আসে, জেজুনামে চলে আসে, তাহলে সেটা তো আমাদের গ্যাস্ট্রিক মিউকোজাল লেয়ারকে নষ্ট করে দেবে খুব ইজিলি। তো আমাদের মিকেলস ডাইভার্টিকুলামের যে ডাইভার্টিকুলামটা থাকে, এই ডাইভার্টিকুলামটা এই যে লেয়ারটা থাকে এই ডাইভার্টিকুলামের এই লেয়ারটার মধ্যে গ্যাস্ট্রিন হরমোন সিক্রেশন করার মতো সেল থাকে, যে সেলগুলো তোমার হচ্ছে এখানে বেশি পরিমাণে প্যারাইটাল সেল থাকে, মানে প্যারাইটাল সেল ডেভেলপ করে। প্যারাইটাল সেল ডেভেলপ করার কারণে গ্যাস্ট্রিন হরমোন রিলিজ হয়, গ্যাস্ট্রিন হরমোন রিলিজ করে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করার কারণে এখান থেকে এই অ্যাসিড বেশি বের হয়। তাহলে এখানে কি থাকে? এখানে এমন কিছু সেল থাকে যে সেলগুলো গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ করে, বা এখানে কি থাকে? প্যারাইটাল সেল থাকে, যে সেলগুলো কি করে অ্যাকচুয়ালি HCl নিঃসরণ করে, একদম অ্যাবনর্মাল। তো এখানে যদি HCl নিঃসরণ হয়, এই HClটা কিন্তু সরাসরি আমাদের কোথায় চলে আসবে? ইলিয়ামে চলে আসবে, এবং ইলিয়ামে চলে এসে ইলিয়ামের প্রাচীরের মধ্যে, ইলিয়ামের যে লেয়ার আছে সেই লেয়ারের মধ্যে কি করবে? আলসার সৃষ্টি করবে। এই অবস্থাটাকে আমরা বলি কি? মিকেলস ডাইভার্টিকুলাম। তো মিকেলস ডাইভার্টিকুলামের কি হবে? কন্টেইনস এক্টোপিক গ্যাস্ট্রিক মিউকোসা। আমাদের যে এক্টোপিক গ্যাস্ট্রোপিক মিউকোসা থাকে, এটা অ্যাডজাসেন্ট টু ইলিয়াল মিকেলস ডাইভার্টিকুলাম, যে জায়গার মধ্যে অ্যাকচুয়ালি মিকেলস ডাইভার্টিকুলামটা অবস্থান করে, এই জায়গাটার মধ্যে এই যে এখানে দেখা যাচ্ছে ডাইভার্টিকুলাম, আমরা এই যে ছবিটা এখানে এই জায়গার মধ্যে আমাদের আলসারটা ডেভেলপ করবে। এইটাকে বলা হচ্ছে উইদিন দ্য অ্যাডজাসেন্ট টু অ্যান ইলিয়াল মিকেলস ডাইভার্টিকুলাম দ্যাট কন্টেইনস এক্টোপিক গ্যাস্ট্রিক মিউকোসা। তো আজকে আমরা ফার্স্ট অংশটুকু আমরা কভার করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলো কভার করব। ধন্যবাদ সবাইকে, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।